আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? সো আজকে আমি নতুন আর একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। নিউটনের মেকানিক্স এর গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফ্রিকশন বা ঘর্ষণ। সো আমি আগে ঘর্ষণ সম্পর্কে তোমাদের বিস্তারিত বলবো যে কি ধরনের টাইপ হইতে পারে সবকিছু বলবো। এরপরে আস্তে আস্তে কি ম্যাথ শুরু করবো। হ্যাঁ, সো দেখো তোমাদের যদি ঘর্ষণ সম্পর্কে বলতে চাই যে সে একটা যদি বস্তু হয়, তুমি যদি এই বরাবর বল প্রয়োগ করো তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বস্তু যদি এই দিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তোমরা জানো যে ঘর্ষণ বল সবসময় কি গতির বিপরীতে কাজ করে না। এই যে যদি বস্তু এই দিকে বল প্রয়োগ করার ফলে বস্তু যদি এই দিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল কি এই দিকে কাজ করবে। কারণ আমরা জানি যে সর্বদা ঘর্ষণ বল কি গতির বিপরীতে কাজ করে, তাই তো? এখন সে যদি তোমাকে বলা হয় যে একটা উলম্ব তল, এই যে এখন এখানে যে একটা বস্তু আছে, সে বলা হলো যে বস্তু এই দিক গতিশীল হয়েছে, তাহলে তোমার যদি বলা হয় যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, তুমি অবশ্যই বলতে পারবা যে বস্তু যেহেতু এই দিকে গতিশীল হচ্ছে তাহলে ঘর্ষণ বল কি এই দিকে কাজ করবে। তাহলে প্রথম কথা হচ্ছে কি ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, তাই তো? আচ্ছা, তাই দেখো এই যে যে বস্তু, এই বস্তুর ভর যদি এম হয় তাহলে আমরা বলতে পারি যে বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে। তার মান কত? এম জি। আর এই যে যে বস্তুর উপর যে ওজন কাজ করলো এমজি, এর একটা কি উলম্বিক প্রতিক্রিয়া থাকবে, আর উলম্বিক প্রতিক্রিয়ার মান কি আর। সো তলের লম্ব বরাবর যে উলম্বিক প্রতিক্রিয়া বল করবে তার নাম কি আর, তাই তো? আর আমি ধরে নিলাম এই বরাবর বল প্রয়োগ করছি কত এফ। তাহলে আর এই যে যে গতি যদি এই দিক যদি গতিশীল হয় তাইলে ঘর্ষণ বল কি ওই গতিশীল যে দিক হবে তার বিপরীতে কাজ করবে। তাই ঘর্ষণ বল কি এই দিকে কাজ করবে না। সো আমি বলতে পারি যে তখন যদি লব্ধি এই যে যে ঘর্ষণ বল আর হচ্ছে যে উলম্বিক প্রতিক্রিয়া এদের লব্ধি সে এই বরাবর কোন দিক কাজ করবে। যে আমি লব্ধি বলকে সে বড় হাতের এফ দিয়ে ডিনোট করলাম। এখন এই যে যে দুইটা লব্ধি না, সে ভাবলাম যে এই যে যে এই দুই বলের লব্ধি এই যে উলম্বিক প্রতিক্রিয়া এদের সাথে থিটা কোণ তৈরি করলো। তাহলে এই যে যে কোণটা এই কোণটাকে বলে কি ঘর্ষণ কোণ, ঠিক আছে? তাহলে আমি এই যে এটাকে এখানে শিফট নিতে পারি ভেক্টর শিফটিং করে। সো আমি নিতে পারি এই যে যে বলটা এটা কি এফ অফ এ। এখন এখানে যদি তুমি ট্যান থিটা অ্যাপ্লাই করো যে সে ট্যান থিটা, ট্যান মানে কি লম্ব বাই কি ভূমি না। সো লম্ব এখানে কি এখানে কি লম্ব আমি বলতে পারি কি এই যে এফ এফ, আর ভূমি কি ভূমি হচ্ছে কি আর। এই যে যে কোণটা বেসিক্যালি এটাই আমরা কি মিউ দিয়ে প্রকাশ করি। এখন কথা হচ্ছে মিউ কি, মিউ হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, মিউ হচ্ছে কি ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ক। এখন এই মিউ দুই প্রকার হইতে পারে। যে ঘর্ষণ কয় প্রকার হইতে পারে? দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ স্ট্যাটিক ফ্রিকশন, আর হচ্ছে কি গতি ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। সো আমি তাহলে যদি ঘর্ষণ বল যে দুই প্রকার হয় তাহলে কি ঘর্ষণ গুণাঙ্ক দুই প্রকার হবে। সো আমি যদি লিখি যে ঘর্ষণ বল কয় প্রকার, যে ঘর্ষণ বল দুই প্রকার। কি কি হইতে পারে? স্থিতি ঘর্ষণ আর দুই নম্বর কি গতি ঘর্ষণ। সো ওই স্থিতি ঘর্ষণ আর হচ্ছে গতি ঘর্ষণ এই দুইটার উপর বেস করে ঘর্ষণ গুণাঙ্ক দুই প্রকার হয়। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর একটা হচ্ছে কি গতি ঘর্ষণ গুণাঙ্ক। সো আমি বলতে পারি যে ঘর্ষণ গুণাঙ্ক দুই প্রকার। একটা হচ্ছে কি তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর দুই নম্বর কি গতি ঘর্ষণ গুণাঙ্ক। এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ এস দিয়ে প্রকাশ করি, আর গতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কি মিউ কে দিয়ে প্রকাশ করি, তাই তো? আচ্ছা দেখো, এখান থেকে আমি বলতে পারি না যে এফ এফ বাই আর সমান সমান কি মিউ। সো এফ এফ সমান বলতে পারি কি মিউ ইন্টু কত আর। আর আর কি এখানে তলের উলম্বিক
প্রতিক্রিয়া। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আর ইকুয়ালস টু কি আসে, এমজি। সো আমি বলতে পারি যে যে ঘর্ষণ বল ক্যাপিটাল টু কি আসে, যে মিউ ইন্টু এমজি, তাই তো? এখন অনেকে প্রশ্ন আসে যে ভাই সে আমি যদি তোমাকে বলি যে সে এখানে একটা তল রাখলাম, হ্যাঁ, সে ধরো একটা তল, এই তাহলে তুমি সে একটা তল ধরো, এই তাহলে তুমি বল প্রয়োগ করলে এর পরিমাণ, আর সে এই যে যে বস্তুটা আছে এখানে একটা বস্তু রাখা আছে এই তলে, আর ভর ধরো যে 20 কেজি, আর এখানে একটা তল আছে, এই তল এই যে যে তল না এই তলের ক্ষেত্রফল ধরো যে 10 মিটার স্কোয়ার, আর এই তলের ক্ষেত্রফল ধরো যে তোমার 20 মিটার স্কোয়ার, আর এখানে যে বস্তু আছে ওই বস্তুর ভর ধরো যে 10 কেজি, হ্যাঁ। আর এই যে যে দুইটা তল না এই দুই, আমি বলে দিলাম যে এই দুই তলে ঘর্ষণের মান সেম বা তল একই, বললাম যে কি তল একই। এখন তোমার যদি বলা হয় প্রশ্ন যে ভাই তাহলে ও এই দুইটার মধ্যে কোথায় ঘর্ষণ বল বেশি কাজ করবে, এখন তুমি যদি প্রশ্ন বলো যে ভাই এখানে তো তল বেশি, কারণ তলের ক্ষেত্রফল বেশি, এখানে কি 20 মিটার স্কোয়ার আর ওখানে কি 10 মিটার স্কোয়ার, যে থেকে ক্ষেত্রফল বেশি তার মানে কি ঘর্ষণ কাজ করবে। তুমি এখানে লিখলে যে এখানে কি লিখলে যে তল যেহেতু একই, সো তলের ক্ষেত্রফল বেশি, তাই ঘর্ষণ বেশি। এটা কি ঠিক বললাম? এটা কি কমপ্লিটলি ভুল? দেখো আমরা যে ঘর্ষণের সূত্র পাইছি এটা কি মিউ ইন্টু কত আর না, সো মিউ আর সমস্যা কি এমজি। এই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে যে এফ সমানুপাতিক কত এম না, সো যদি তল যদি একই হয় সো ঘর্ষণ বল নির্ভর করে কি ভরের উপর, ভর যদি বেশি হলে ঘর্ষণ বল বেশি হবে, আর ভর যদি কম হয় ঘর্ষণ বল কি কম হবে। এই দুইটা তলের এখানে ক্ষেত্রফল বেশি, কিন্তু এখানে কোনো ক্ষেত্রফলের কোনো ইয়ে আছে নাই, সূত্রের মধ্যে নাই, সো ক্ষেত্রফল কি এখানে নির্ভর করবে না। সো যেহেতু এখানে 20 কেজি ভর আর এটা কি 10 কেজি, সো এখানে কি ঘর্ষণ বলটা বেশি হবে, ঠিক আছে। সো এটা যদি এটা ক্লিয়ার করতে হবে, এটা ভুল করা যাবে না যে ঘর্ষণ বল যদি তল একই হয় ভরের উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের যে দুইটা ঘর্ষণ বল আছে, স্থিতি ঘর্ষণ বল আর হচ্ছে গতি ঘর্ষণ বল, ওই দুটা সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিই। সে বলো ধরো যে এখানে একটা বস্তু আছে যে এম ভরের, তুমি এখানে এম পরিমাণ এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো, আর সে ধরে নাও যে যেহেতু বস্তু স্থির আছে। আচ্ছা, স্থির ঘর্ষণ কখন কাজ করে, যখন বস্তু স্থির থাকবে। স্থির থাকলে ওই যে যে বস্তুকে গতিশীল করার জন্য যদি বল প্রয়োগ করি, আর ওই বস্তু গতিশীল হওয়ার ওই বিরুদ্ধে যে বলটা কাজ করে ওটা কি স্থির ঘর্ষণ বল। আর যদি একটা বস্তু গতিশীল থাকে তখন যদি ওইটা বল প্রয়োগ করে থামানো হয় বা গতিশীল অবস্থায় ওর বিরুদ্ধে যে বলটা কাজ করে ওটা হচ্ছে কি গতি ঘর্ষণ বল। বোঝা গেছে? এই স্থির ঘর্ষণ বল কি, যখন বস্তু স্থির থাকবে ওই অবস্থায় যে ঘর্ষণ বলটা স্থির রাখার জন্য সাহায্য করে ওটা হচ্ছে কি স্থির ঘর্ষণ বল। আর গতিশীল অবস্থায় গতির বিরুদ্ধে যে বল কাজ করে ওটা হচ্ছে কি গতি ঘর্ষণ বল। আমি তোমাকে ধরে নিলাম যে এখানে স্থির ঘর্ষণ বলের মান যে 10 নিউটন, এটা কি ম্যাক্স মান মানে সর্বোচ্চ এত। তাইলে তোমাকে যদি বলা হয় যে এখানে 4 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বস্তু কি গতিশীল হবে? দেখো এখানে তোমার এইদিকে 10 নিউটন বল কাজ করতেছে আর এইদিকে 4 নিউটন। এখন যদি এইভাবে ভাবো যে ভাই এইদিকে 4 নিউটন আর এইদিকে 10 নিউটন, তাহলে তো বস্তু এইদিকে চলাচল শুরু করবে, এমন দেখি না। ঘর্ষণ বল এমনই, তুমি যে পরিমাণ বল কাজ এখানে দিবা সেম পরিমাণ বল এখানে তুমি পাবা। যে সে এখানে তুমি 4 নিউটন দিছো না, সো স্থির ঘর্ষণ বল তোমাকে 4 নিউটনই দিবে। মানে তুমি যে পরিমাণ বল এখানে প্রয়োগ করেছো স্থির ঘর্ষণ বল ওই সেম পরিমাণ বল তোমার পিছন দিকে প্রয়োগ করবে, যার কারণে কি বস্তু স্থির থাকবে। সে তুমি যদি এইদিকে 6 নিউটন বল প্রয়োগ করতো তাহলে এই পাশে কি 6 নিউটনে কাজ করতো, ওই 6 নিউটন বল কাজ করে বস্তুকে স্থির রাখতো। তুমি এখানে তো 8 নিউটন বল দিত, এখানেও 8 নিউটন বল কাজ করতো। তুমি যখন এখানে 10 নিউটন বল দিবা না তখন বস্তু কি এই পাশে কি সর্বোচ্চ মান কি 10 ছিল না, তখন বস্তু কি চলাচল করা কি উপদ্রব দেখা মানে চলাচল করার কি একটা অঙ্গভঙ্গি দেখাবে। আর এই যে যে সর্বোচ্চ মান না যে স্থিতিকর্ষণ বল, দেখো তুমি যখন 4 প্রয়োগ করেছো তখন কি 4ই কাজ করছে, 6 দেখছো 6ই আসছে, 8 দিছো 8ই হয়েছে। এখন এই যে যে ম্যাক্স মান না যে স্থিতিকর্ষণ বলে যে ম্যাক্স মান, এই ম্যাক্স মানকে কি বলে সীমান্তিক মান বা সীমাস্ত মান। এই যে সর্বোচ্চ মান একে কি বলে
সমস্ত মান। আর যখনই তুমি 10 নিউটন বল প্রয়োগ করবা তখনই বস্তু কি চলার উপক্রম দেখাবে, ঠিক আছে? তাহলে এটা বলতে পারি যে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা স্থিতিকর্ষণ বলে কি ওই পর্যন্তই কাজ করবে। আর যখনই তুমি সমান সমান দিবা তখনই চলার উপদ্রব দেখাবে। আর যদি তুমি 10 নিউটন থেকে বেশি দিতে আসছে 12 নিউটন, তখন কি বস্তু চলাচল শুরু করতো না, এইদিকে কি একটা ত্বরণ পাইতো। তখন কি হইতো যে নিউটন সেকেন্ড ল যদি অ্যাপ্লাই করি তখন কি হইতো যে এইদিকে তুমি এফ দিছো, সো এফ মাইনাস, আর এইদিকে ফ্রিকশন কাজ করতেছে। দেখো যখন বস্তু চলাচল শুরু করেছে তুমি 12 নিউটন দিলে কি বস্তু চলাচল শুরু করছে না, তখন কি আর স্থিতিকর্ষণ কাজ করবে? যখন বস্তু চলাচল শুরু হয়ে যাবে তখন গতিকর্ষণ কাজ করবে, তখন কিন্তু আর এই এফ এস থাকবে না, তখন কি হয়ে যাবে এফ কে সমান এম এ, এখান থেকে তুমি এ পেয়ে যাবা। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত স্থিতিকর্ষণ বল কাজ করবে, আর যখন বস্তু গতিশীল হবে তখন কি গতিকর্ষণ বল কাজ করবে। এখন কথা হচ্ছে ভাই কোন বলটা, এই যে একটা প্রশ্ন আসে ভাই যে মিউ এস বড়, মিউ এস নাকি মিউ কে বড়? আমাকে বললো মিউ এস বড় বা মিউ কে বড়। আচ্ছা একটা কমন সেন্স দেখো, সে একটা গাড়ি যদি স্থির থাকে ওরে যদি চলাচল করতে কি মানে একটু কষ্ট হয় না? সে একটা রিক্সা স্থির আছে, ওই রিক্সারে যদি আমি চালানো শুরু করি আমার প্রথম দিকে কি কষ্ট হবে না? কিন্তু একটা রিক্সার মধ্যে চলাচল অবস্থা রয়েছে, ওরে থামাইতে কিন্তু আমরে বেশি বল প্রয়োগ করা লাগবে না। কিন্তু একটা রিক্সা ওই যেরকম বল না যে শুরু থেকে শুরু করতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু যদি একটু চলাচল শুরু হয়ে যায় এরপরে কষ্ট লাগে না। তো এখান থেকে কিন্তু বোঝা যায় যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে ওই বলটা কি বেশি হয়, যদি গতিশীল অবস্থা থাকে ওরে থামাইতে কি ওই স্থির অবস্থা থেকে কি কম বল প্রয়োগ করলে হয়ে যায়। সো আমি এইখান থেকে ওই মানে তোমার প্র্যাকটিক্যাল ধারণা থেকে বলতে পারি যে এফ এসটা সবসময় এফ কে থেকে বড় হয়। সো আমি বলতে পারি যে মিউ এস ইন্টু কত আর, আর এখানে বলতে পারি যে এফ এস জন্য আসবে কি মিউ কে ইন্টু কত আর। সো আর স্যার যদি কেটে দিই তো থাকে কি মিউ এস গ্রেটার দেন কত মিউ কে। সো আমি বলতে পারি যে স্থিতিকর্ষণ বল এর মান গতিকর্ষণ বলের থেকে সবসময় বেশি হয় বা সমান হইতে পারে, আর এই যে মিউ এসটা কি মিউ কে থেকে ইন জেনারেল বড় হয়।